আজকে ক্লাসের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফটোশপ এন্ড ওয়ার্ক স্পেস। আমরা ফটোশপ নিয়ে কথা বলার আগে একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ফটোশপ একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা ফটো এডিটিং, ফটো ম্যানিপুলেশন এগুলোর কাজ করতে পারি। তো এর জন্য আমরা কি করব, প্রথমে ফটোশপে যাব, গিয়ে দেখব একটা আমাদের হোম স্ক্রিন চলে আসছে। দেখেন হোম স্ক্রিন, এবং হোম স্ক্রিনের মধ্যে আপনি এখানে ড্র্যাগ করে ফাইলে এনে এখানে বসাতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করে আনতে পারেন। তারপর এখান থেকে নিউ নিউ ফাইল, এখান থেকে নতুন একটা ফাইল আনতে পারেন। একইভাবে এখান থেকে ওপেন করতে পারেন, যেভাবে আমরা ইলাস্ট্রেটরে শিখেছি। ঠিক আছে, তো আমরা এখানে কিভাবে ড্র্যাগ করে আনবো, মনে করেন আমি এটা একটু, আমার এটা হচ্ছে ইয়া করে নিলাম। নেওয়ার পর আমার কোন ফোল্ডারে ফাইল আছে সেই ফোল্ডারে আমরা চলে যাব। দেখা যাচ্ছে যে আমি আমার এখানে ক্লাসের অ্যাড্রেস লার্নিং এর ভিতরে ফাইল রয়েছে। সে ফাইল থেকে মনে করেন আমি এই ফাইলটা নিয়ে আসবো, তাহলে কি করবো, এটা ড্র্যাগ করে এনে এইভাবে ফটোশপে যে এখানে ভরিয়ে দিই। তাহলে কি হবে, আমার এই ফাইলটা ওপেন হয়ে যাবে, তাই না? এভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এখানে হোম বাটনে এখানে যাবো, যেই ফাইলটা আমার ওপেন হয়েছে সেটা আমরা এখানে দেখাবো। তাহলে আমি এখান থেকে আবার কি করবো, এই ওপেন থেকে ওপেন করবো। তো এখন ওপেনে গেলাম, যাওয়ার পর একইভাবে যেখানে আমার ফোল্ডার আছে সেখানে থেকে আমি আমার অন্য একটা ইমেল এইভাবে আমরা, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ইমেজ কে ওপেন করতে পারি। এরপর তাহলে আর কি করতে পারি, আবার হোমে যাব, এখান থেকে একটা নিউ ফাইল নিতে পারবো। এখান থেকে আমরা নিউ নিতে পারেন নিউ ফাইল, অথবা ফাইলে গিয়ে এখান থেকে নিউ বা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল, নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, এবং এখান থেকে ওপেন করতে পারেন। আপনার যেটা সুবিধা সেখান থেকে ওপেন করতে পারেন, অনেক জায়গা আছে ওপেন করার। সেখানে আমি কি করবো, ফাইলে যাবো, গিয়ে ক্রিয়েট নিউ করলাম। যখন আমি নিউ করলাম তখন দেখেন আমাদের ফটোশপের মধ্যে একইভাবে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, যেগুলো আমরা অলরেডি দেখেছি ইলাস্ট্রেটরের ক্লাসে। এগুলা এই প্রিসেট গুলো যদি আপনার ভালো লাগে, যে প্রিসেট নিয়ে কাজ করবেন সেই প্রিসেট ক্লিক করবেন, সেই প্রিসেটের আন্ডারে কি কি আছে সব এখানে দেখাবে। ঠিক আছে, মনে করেন আমি ওয়েবে যাব, গিয়ে যে ওয়েব লার্স ফাইলটা নিব। তখন ওয়েব লার্স ফাইলের এখানে দেখাচ্ছে 1920x1080 পিক্সেল। মানে দেখেন 72 58 দেওয়া আছে, মানে 72 পিক্সেল পার ইঞ্চ এটা নেওয়া আছে। তখন এই জিনিসগুলোকে এখানে লক্ষ্য করবেন, দেখেন একইভাবে নিতে পারেন। তো এখানে আমরা কি করব, আমি যদি কাস্টমাইজ করতে চাই, এখানে ফাইলের নাম দিব, লিখবো এডিটরস লার্নিং দিলাম। দেওয়ার পর আমি চাই এখানে 1000 বাই 2000 ফাইল নিতে চাই। এই 2000 বাই 2000 কি নিচ্ছি আমি, এটা হচ্ছে আমি হচ্ছে এখানে আর্টবোর্ড নিচ্ছি। আমি এখানে পিক্সেল দিব, কখন পিক্সেল দেবো, যখন আমি ওয়েবের জন্য ব্যবহার করব তখন তার ইউনিটে পিক্সেল দেবো। আর যদি আমি প্রিন্টিং এর জন্য দিতে চাই, তাহলে বাকিগুলো আমি ব্যবহার করবো, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট এগুলো ব্যবহার করবো। ঠিক আছে, এবার হচ্ছে দেখেন আমার আর্টবোর্ডটা আমি কোন ওরিয়েন্টেশনে নিতে চাই। আমি এখানে যদি 3000 দিই, তাহলে আমি ওরিয়েন্টেশনটা বুঝতে পারবো। দেখেন এখানে কিন্তু আমি এই ওরিয়েন্টেশনটা নিতে, আমি যদি চাই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন সেটাও নিতে পারি, যদি হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন নিতে চাই সেটাও নিতে পারবো। আর এখানে যদি আমি এটা ক্লিক করে দেই, ক্লিক থাকি, তাহলে আমাকে আর্টবোর্ড শো করবে। আর যদি আমি ক্লিক না করি, তাহলে কিন্তু আমার আর্টবোর্ডটা শো করবে না। তো আমরা একবার ক্লিক করে দেখবো, একবার ক্লিক না করে দেখবো। তো একবার আমরা এবার হচ্ছে চেক চেক দিলাম না বক্সটাতে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েবের জন্য নিব, তাহলে অবশ্যই আমাদের রেজুলেশন নিতে হবে 72। আর যদি আমরা প্রিন্টিং এর জন্য দেই, তাহলে কি হবে, এখানে 3000 নিতে হবে। কিন্তু আমরা ওয়েবের জন্য করছি, 72 দিব। আর আমরা জানি ওয়েবের জন্য কালার 8 জিবি নিতে হয়, মানে সিএমআই কে কালার কিন্তু আমরা নিতে পারবো না, আমরা 8 জিবি নিব। ঠিক আছে,
এরপর হচ্ছে বিট। বিট হচ্ছে আপনি যদি নর্মাল নর্মাল মানে নর্মাল কাজ করতে চান তাহলে 8 বিট, আর যদি ফটোগ্রাফির কোনো ফটো এডিটিং এর কাজ করেন তাহলে 16 বিট, এবং 32 বিট এর থেকে হাই কনফিগারেশনের এই জন্য ব্যবহার করতে হবে। তো আমরা 8 বিট দিয়ে কাজ করব। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড কি কালার নিতে চান? আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটে রাখতে চাই, বা আমি যদি হোয়াইট নিতে না চাই এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখান থেকে আপনাকে দেখানোর সুবিধার্থে কালারটাও হচ্ছে আমি একটু এই কালার করে নিলাম, তাহলে দেখবেন যে আমাদের আর্টবোর্ডের কালারটা এরকম হয়ে যাবে। অ্যাডভান্স মোডে যাই, এখান থেকে কালার আমরা নিব sRGB, এটা নিব, ঠিক আছে? এই যে sRGB, এটা আমাদের সবসময় ব্যবহার করবো কালারটা। আর পিক্সেল তো জানেন, স্কোয়ার পিক্সেল নিতে হবে। এতটুকু আমরা বুঝছি আশা করি, তাই না? এতটুকু বুঝছি, আমরা ক্লিক করে দিলাম। দেখছেন আমি আর্টবোর্ডের কালারটা এই সায়ান কালার করে দিয়েছিলাম, এই কারণে আমার আর্টবোর্ডের কালারটা কিন্তু সায়ান হয়ে গেছে। তো এখানে আসার পর আমার একটা বিষয় লক্ষ্য করেন। এখানে আসার পর দুটো বিষয় লক্ষ্য হচ্ছে, এখানে আমার কিন্তু 3টা ডকুমেন্ট ওপেন আছে। 2টা ডকুমেন্ট আমরা ওপেন করেছি, আর একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করেছি নিউ দিয়ে। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করেন, আমি যদি একটু স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নেওয়ার পর আমি এখানে একটু লক্ষ্য করাই, আমাদের এই উপরের পার্টটাকে বলা হয় মেনু বার। ঠিক আছে, এটা আমরা অলরেডি আগেই শিখেছি ইলাস্ট্রেটরে। তারপরে এই নিচের বারটাকে বলা হচ্ছে অপশন বার। ঠিক আছে, যেটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলেছিলাম ইলাস্ট্রেটরে। এবং এটা হচ্ছে ডকুমেন্ট, যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের ট্যাব গুলো বলা হচ্ছে। এবং এই বাম পাশের গুলাকে বলা হচ্ছে টুল বার, ডান পাশের গুলাকে বলা হচ্ছে প্যান, আর নিচের এখানে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে স্ট্যাটাস বার বলা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আর বাকি যে আমার এই যে কালো অংশগুলো আছে এটাকে বলা হচ্ছে ক্যানভাস। আশা করি এটা বুঝতে পারছেন, কারণ এটা আপনাদের কাছে কঠিন বলে কিছু নাই, কারণ এটা আমরা অলরেডি ইলাস্ট্রেটরে শিখতে পারছি। কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি এতটুকু যেহেতু জানলাম, এখন আমি তাহলে যেহেতু এই বিষয়গুলো জানতে পারছি, যে অপশন বারটা দেখেন, আমি যখন যাবো উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখানে দেখেন, এখানে আমার কিন্তু ওয়ার্ক স্পেস অ্যারেঞ্জমেন্টের বিষয়গুলো আছে, যেগুলো আমরা অলরেডি জেনেছি। এখানে আমরা অপশন প্যানেলটা কোথায় এটা দেখবো। দেখেন এখানে যদি টিক টিক মার্কটাকে যদি আপনি অপশন উইন্ডোতে গিয়ে অপশনের টিক মার্কটা তুলে দেন, তাহলে কিন্তু আমাকে এই যে অপশন প্যানেলটা আছে এটা কিন্তু চলে যাবে। তাহলে এটাকে আনার জন্য কি করতে হবে, উইন্ডোতে যাবো আর অপশনটা টিক দিয়ে দেবো, দেখেন আমার চলে আসছে অপশন প্যানেল। একইভাবে যদি আমি এখানে টুলবারটা না ইয়ে করতে চাই, টুলবারটা দেখেন টুলবারটা চলে গেছে। এইভাবে আমি টুলবারটা এগুলো নিয়ে আসতে পারি। আপনাদের আমি একটা বিষয় লক্ষ্য এখানে লক্ষ্য করবেন, এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন এই যে আমার এই যে অপশন বার আছে, এই অপশন বারটা হচ্ছে কাজ করে আমি কোন টুলটা সিলেক্ট করবো তার উপর। দেখেন আমি অন্য যদি বিভিন্ন টুল সিলেক্ট করি, সাথে সাথে কিন্তু আমার অপশন প্যানেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এইটা ক্লিক করি, আমি যে টুলটা ক্লিক করবো সেই টুলের আন্ডারে আমার অপশন প্যানেলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা চেঞ্জ হচ্ছে। এবার এবার বিষয় দেখেন, মুভ, এটা হচ্ছে আমার মুভ টুল। মুভ টুলে থাকা অবস্থায় এখানে দেখেন আমার এখানে এই অপশন প্যানেলে এখানে দেখেন একটু ডান সাইডে সার্চ বার বার আছে। এখানে সার্চ বার থেকে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সার্চ করতে পারেন, সেই টিউটোরিয়াল দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে দেখে দেখে কাজ শিখতে পারেন। আরেকটা হচ্ছে এখান থেকে আপনার এখানে যদি যান, এই দেখেন না, দেখেন ওয়ার্ক স্পেসটা আছে। এই ওয়ার্ক স্পেসটা আমরা এখন এসেনশিয়াল ওয়ার্ক স্পেস আছে। আমরা যদি চাই 3D আমরা যদি গ্রাফিক্স এন্ড ওয়েবে যেতে চাই তাহলে এখানে ক্লিক করব, মানে সাথে সাথে কিন্তু আমার প্যানেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? প্যানেল চেঞ্জ হয়ে গেছে আমার এদিকে। টুলবারটা একই পরিমাণে ঠিক একই রকম আছে, তাহলে এখান থেকে আমার চেঞ্জ হচ্ছে, পেন্টিং এর জন্য আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার একইভাবে যদি ফটোগ্রাফি করি, ফটোগ্রাফির জন্য চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু আপনার ওয়ার্ক স্পেসটাকে হচ্ছে নতুন করে তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন, এই যে দেখেন নিউ ওয়ার্ক স্পেস, এখানে লিখলাম। আগে নিউ ক্যান্সেল দিই। নিউ নিউ ওয়ার্ক স্পেস করার আগে আগে আমি কি করব, আমি হচ্ছে আমি ওয়ার্ক স্পেসটাকে এসেনশিয়ালে যাই। এসেনশিয়ালে যাওয়ার পর আমার কি করতে হবে, রিসেট এসেনশিয়াল করতে হবে, তাহলে আমার এই প্যানেলটা আরো সঠিকভাবে দেখাবে। এখন আমি চাচ্ছি
আমার মনের মতো করে কিছু প্যানেল এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমি প্রপার্টিস প্যাটার্ন সবই আছে, দেখি আরো কিছু প্যানেল আনতে পারি কিনা। উইন্ডোতে যাবো, গিয়ে এখান থেকে ব্রাশ আনতে চাই, তাহলে এখানে ব্রাশ আনার জন্য কি করবেন, ABCD করে যাবেন। এখানে আমার ব্রাশ প্যানেলটা আমি নিয়ে আসলাম। ব্রাশ প্যানেল নিয়ে আসার পর আমি এখানে এর সাথে ডক করে দিলাম। আমার আমার উইন্ডোতে গেলাম, যাওয়ার পর দেখবো যেখানে আমার কোন কোন প্যানেল গুলো আসছে কিনা। এখানে সোয়াচ প্যানেলটা নিতে চাই, সোয়াচ প্যানেলটা নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল গুলা অলরেডি এখানে আছে। কালার তো আবার যাবো, গিয়ে একইভাবে আমি আর কি নিতে পারি, চ্যানেল নিতে পারি। চ্যানেলটা আপনি এখানে অলরেডি চ্যানেল আছে, এখানে আমি দিয়ে দিলাম। আমার যখন এটা সেট করা হয়ে গেল, তখন আমি কি করবো, এখানে যাব, এখান থেকে যাব, এখান থেকে গিয়ে নিউ ওয়ার্ক স্পেস করবো, অথবা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে যাব, যখন ক্লিক করে দেখবো এখানে এখানে ওয়ার্ক স্পেস আছে, এখান থেকে আপনি কিন্তু এখানে নিউ ওয়ার্ক স্পেস নিতে পারেন। তো এখান থেকে যেখানে আপনার সুবিধা সেখান থেকে নিবেন। আমি ওয়ার্ক স্পেসের নাম দিব কি, নাম দিব, মনে করেন আপনার নাম দিলেন, হুম, রহিম নাম দিলেন আপনি, রহিম। দেওয়ার পর প্যানেল লোকেশন উইল বি সেট ইন দা ওয়ার্ক স্পেস। আপনি কি করতে চান, কিবোর্ড শর্টকাট দেখাতে চান কিনা, এটা দিতে চান, নিউজ আছে, টুলবার আছে, এগুলো এখানে রাখতে চান কিনা, যেগুলো ব্যবহার করছেন আমি রাখতে চাই। ওকে, আমার কিন্তু প্যানেল আমার হচ্ছে ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে গেছে। এখন ওয়ার্ক স্পেসটা সেভ হয়ে গেছে, এখন দেখেন যাতে আমি রহিম নামক ওয়ার্ক স্পেস আছে। আমি যদি রিসেট রহিম করে দিই, তাহলে আমি এখন রহিমে আছি। এরপর দেখেন আপনি যদি এইভাবে পেন্টিং এ গেলেন, একইভাবে রহিমেও গেলেন, চেঞ্জ করতে পারতেছেন। কারণ আপনি চাচ্ছেন যে রহিম নামক যে ওয়ার্ক স্পেসটা আপনি তৈরি করছেন এটা ডিলিট করতে চাচ্ছেন। তো ডিলিট করার জন্য কি করেন, ডিলিটে ক্লিক করবেন, করার পর এখান থেকে যেই ওয়ার্ক স্পেসটা ডিলিট করতে চান সেটা ডিলিট করতে হবে। রহিম, দেখেন এখানে রহিম কিন্তু ডিলিট করা যাচ্ছে না, কারণ কি আমি রহিমে অ্যাক্টিভ আছে এই কারণ। ফলে আমাকে কি করতে হবে, ক্যান্সেল দিয়ে আমি অন্য একটা ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ করি। করার পর এখন আমি যাব ডিলিট করবো ওয়ার্ক স্পেসে। যাওয়ার পর তাহলে আমি রহিম ওয়ার্ক স্পেসটাকে ডিলিট করতে পারবো। মানে ক্লিক করলাম, দেখুন ডিলিট হয়ে গেছে, ইয়েস ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি যাই, তাহলে দেখেন আগে তো রহিম নামক ওয়ার্ক স্পেসটা পেতে পাচ্ছি না, তাই না? আশা করি একটু বুঝতে পারছেন। এরপর দেখেন আমার টুলবার, আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের টুলবার কিন্তু নতুন করে কাস্টমাইজ করতে পারছি না। এখানে কিন্তু ওই অপশনটা আমি একটু দেখবো, কিন্তু ভিডিও এখানে থ্রি ডট আছে, দেখেন থ্রি ডটে ক্লিক করলাম, দেখেন এই দেখেন আমি যখন এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, করার পর দেখেন এখানে দেখাচ্ছে আমার এডিট টুলবার। মানে টুলবারে যাই, কোন কোন টুলবার গুলো আমি শো করাতে চাচ্ছি, কোন কোন টুলবার গুলো শো করাতে চাচ্ছি না, আমি চাই না এগুলা শো হোক। তো যেগুলো চাই না শো করাতে, এগুলো এই পাশে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। মনে করেন এখানে ক্রপ টুলটা চাচ্ছি না, কালার স্যাম্পল টুলটা চাচ্ছি না, আইড্রপ টুলটা চাচ্ছি না, কালার রিপ্লেসমেন্ট এগুলো চাচ্ছি না। এক কথা, আমি যেগুলো প্রয়োজন নেই বা আপনি চাচ্ছেন না এগুলো আপনার সামনে থাক, তাহলে আপনি কি করবেন, এগুলা এগুলো হচ্ছে আপনি এই যেগুলো শো করাতে চাচ্ছেন না এগুলো এখানে রাখবেন। এগুলো হচ্ছে আমি শো করাতে চাই। তো এরপর আপনার যদি হয়ে যায়, আপনি এই যে এই বাটনটা শো করাতে চান কি চান না, এই থ্রি ডট এই বাটনটা, থ্রি ডট বাটনটা। এরপর হচ্ছে এই যে এখানে যে কালার সোয়াচার বাটনটা আছে সেটা রাখতে চান কিনা, তো রাখতে চাইলে রাখবেন। এটা হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে আপনার মাস্কের টুলটা, এটা হচ্ছে আপনার ভিউ, স্ক্রিন ভিউ অপশন। এখন আপনি যদি ডিজেবল করতে চান, শর্টকাট ফর হিডেন টুলবার এক্সট্রাস, আপনি যে শর্টকাট টুলবার গুলো হিডেন করে রাখছেন এগুলো হিডেন টুলবার, সেই টুলবার যদি ডিজেবল করতে চান তার শর্টকাট গুলো, তাহলে আপনি ওকে দিতে চান, দিতে পারেন। যদি না দিতে চান তাহলে তুলে দিলাম। দেওয়ার পর হয়ে গেল, তারপর এখন ডান দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আমার কিন্তু টুলবারটা এখন ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে। এখন আপনি যদি চান আবার একইভাবে যেগুলো যেগুলো শো করাতে চান একইভাবে এখানে শো করানোর জন্য এডিট টুলবারে যাবেন, যেগুলো যেগুলো টুলবার শো করানো দরকার সেগুলো সেগুলো শো করবেন। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসেন, আমরা যে এতগুলা হচ্ছে ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্ট গুলাকে আমরা অ্যারেঞ্জ করব। কিভাবে অ্যারেঞ্জ করব?
এটাকে উইন্ডোতে যাব, গিয়ে দেখেন অ্যারেঞ্জ লেখা আছে। আমার এই ডকুমেন্ট, এখানে আমার তিনটা ডকুমেন্ট নেওয়া হয়েছে, তিনটা ডকুমেন্টকে কিভাবে অ্যারেঞ্জ করতে পারি সেগুলো এখানে অ্যারেঞ্জমেন্টের অবস্থা আছে। এখানে দেখেন 2 আপ, 3 আপ, 4 আপ, 6 আপ, দেখেন এখানে 3 আপ পর্যন্ত আমাকে এখানে অপশনটা ক্লিক করার সুযোগ দিয়েছে। বাকিগুলোতে কিন্তু আমি অপশনগুলো এটাতে ক্লিক করতে পারছি না, কারণ কি এখানে 4 আপ, 6 আপ লেখা আছে। তো 4 আপ হচ্ছে কি, আমি আমার ডকুমেন্ট যদি চারটা থাকে তখন এটা আমার বাটনটা অন হবে, আর যদি আমার 6 আপ, 6টা ডকুমেন্ট থাকে তাহলে 6 আপ আমার বাটনটা অন হবে। তো আমার এখানে যদি তিনটা আমি ডকুমেন্ট নিয়েছি, এই কারণে আমার তিনটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এগুলোকে ভার্টিক্যালি অ্যারেঞ্জ করার জন্য। দেখেন যখন ভার্টিক্যালি অ্যারেঞ্জ করলাম, আমার কিন্তু উইন্ডো তিনটা যে ডকুমেন্ট আছে, তিনটা উইন্ডো আমাদের দিয়ে দিবে, তাই না? এখন দেখেন আমি এটাতে ক্লিক করা অবস্থায় Ctrl 0 দিলে আমার ডকুমেন্টটা 8 বোর্ডের সাইজ হয়ে গেল, তাই না? সাইজ হয়ে গেল। একইভাবে যদি আমরা উইন্ডোতে যাই, এই অ্যারেঞ্জে যাই, যাওয়ার পর এই যেভাবে দেখবেন আপনি ধরে ধরে দেখবেন যে কোনটা কেমন কেমন ইয়া দিচ্ছে, এখান থেকে দেখেন ইয়া করতে পারবেন। Ctrl 0। আবার অথবা আপনি এখান থেকে কিন্তু পার্সেন্টেজটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু জুম পার্সেন্টেজ চেঞ্জ করা যাবে। আমি যদি চাই এখানে 50% জুম পার্সেন্টেজ করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। আমি যদি চান যে এটাকে আমি 20% করবো, 20% দিবেন, দিয়ে এন্টার চাপবেন, আমার ইমেজটা কিন্তু 20% চলে আসছে, তাই না? এখানে আপনি যেভাবে আপনার সুবিধা, এখানে আমি 10% দিবেন। আমার ডকুমেন্টে কিন্তু 10% জুম পার্সেন্ট, এটার জন্য আমি যদি এখানে ইয়ে করি, এখানে আমি 10% দিই, এখানে কিন্তু আমার 10% হয়ে গেল। তো এভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তাহলে এখন উইন্ডোতে যাবো, অ্যারেঞ্জে যাবো, গিয়ে এটা টাইল আছে, টাইল দিতে পারে, দেখেন টাইল হয়ে গেল। আবার একইভাবে যদি, এখানে অনেক অপশন আছে, আপনারা একটু ক্লিক করে করে দেখবেন যে কোনটা কেমন ইয়া দিচ্ছে। ফ্লোটিং উইন্ডো, দেখেন আমি যখন ফ্লোটিং উইন্ডো দিলাম, একটা আমার উইন্ডো পুরোটাই বাইরে চলে আসছে। তাই আমি এখানে দিলাম, দেওয়ার পর একটার ভিতর ঢুকে গেছে। তবে এভাবে আবার অ্যারেঞ্জে যাব, যাওয়ার পরে এখানে দেবো ফ্লোট অল উইন্ডো। দেখেন আমাদের তিনটা উইন্ডো আছে, তিনটা উইন্ডোই কিন্তু আমার বের হয়ে গেছে। তাই আমি যদি ধরে রাখি, আমার এটা ঢুকে গেল। যদি দিয়ে দিই, এখানে ধরে দেখেন একটা নীল চারপাশে একটা আউটলাইন দেখাচ্ছে, তখন আপনি ছেড়ে দিবেন, দেখেন আপনার উইন্ডোটা এখানে হয়ে গেছে। এভাবে এখানে যদি যাই ধরেন, ছেড়ে দেন, হয়ে গেছে। এখন আমি তিনটা উইন্ডো। তো আপনি এভাবে উইন্ডোকেও অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এবার আসেন, যে আমি হচ্ছে এখন আপনাকে বললাম আমি একটা ওয়েবের জন্য ফাইল রেডি করছি, তাই না? দেখেন এখানে 8 জিবি দেখাচ্ছে এবং জুম পার্সেন্টেজ 10% দেখাচ্ছে, তাই না? 10% দেখাচ্ছে। এখন আমি যদি চাই এই যে ডকুমেন্ট, এটা আমি যদি চাই এই যে আমি যে এখানে ডকুমেন্টটা নিয়েছি এর কালার মোডটা 8 জিবি থেকে আমি কি করতে চাই, সিএমওয়াই কে কালার মোড করতে চাই। এর জন্য আমার কি করতে হবে, এখানে আমি হচ্ছে ইমেজে যাব, দিয়ে দেখেন ইমেজ সাইজে যাব, দেখেন এখান থেকে কিন্তু আপনি এ হচ্ছে আপনার এই যে যে কালার মোড আছে সেটা কিন্তু চেঞ্জ করবেন। এখান থেকে আপনি দেখেন, আপনাদের এখান থেকে কিন্তু আপনি পিক্সেলটা চেঞ্জ করতে পারেন। আমি কিন্তু 72 পিক্সেল নিয়েছিলাম, আমার মনে আছে কিনা, আমি যদি এখানে 300 পিক্সেল দিই, 300 পিক্সেল দিই, তাহলে এন্টার দিলাম, হয়ে গেল। ওকে, 300 পিক্সেল আমার কনভার্ট হয়ে গেল, তাই না? 300 পিক্সেল আমার ফাইল সাইজটা কনভার্ট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা চেঞ্জ করলাম হচ্ছে রেজুলেশন চেঞ্জ করলাম। মনে পড়ে কি কোথা থেকে, ইমেজে যাব, ইমেজ থেকে আমরা ইমেজ সাইজ যাব, দিয়ে এখান থেকে রেজলিউশন চেঞ্জ করবো। আমি যদি এখানে চাই 72 আবার ফেরত দিতে, 72 আবার দিতে পারি। এরপর হচ্ছে আমরা ভিউয়ে যাব, ভিউতে গিয়ে দেখেন রুলার ওপেন করবো। রুলার ওপেন করবো অথবা কন্ট্রোল আর দেবো, কন্ট্রোল আর দেবো।
দিলে হবে কেমন, রুলার ওপেন হয়ে যাবে। এই রুলার ওপেন থাকা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন আমার রুলারটা দেখাবে, বুঝছেন? মানে পিক্সেল দেওয়া আছে, তাহলে আমরা যদি ইঞ্চি করতে চাই তাহলে কিন্তু আমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। ডকুমেন্টের যে ইউনিটটা আছে আপনি যদি চান পিক্সেলে করতে, এভাবে পিক্সেলে করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি এভাবে পিক্সেলটা আপনার ইউনিটটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এবার আমরা যদি চাই কালার মোড চেঞ্জ করতে, এই ইমেজের কালার মোডটা দেখেন 8 GB দেওয়া আছে। আমরা যদি চাই সিএমএকে করতে চাই তাহলে ইমেজে যাবেন, কি মোডে যাবেন, দেখেন এখানে আমি সিএমএকে কালার মোডে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করলাম, ওকে, ঠিক আছে? দেখেন আমার একটা সিএমএকে কালার মোড হয়ে গেছে এবং এর সাথে দেখেন একটা আর্ট লেখা আছে। আর্ট হচ্ছে 8 বিট, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম। আপনি চাইলে এখান থেকে বিটটা চেঞ্জ করে নিতে পারেন, মোডে যাবেন, এখান থেকে দেখেন 8 বিট চ্যানেলের জায়গায় আপনি 16 বিট দিতে পারেন, অথবা 32। এটা 32 বিট দেওয়া সম্ভব না, এখানে 16 বিট দিতে পারেন, 16 বিট। ঠিক আছে। একইভাবে যদি আমি এই ইমেজের ক্ষেত্রে যাই, এই ইমেজের ইমেজে যাই, এই ডকুমেন্টে মোডে গেলাম, যাওয়ার পর দেখেন এই ইমেজটা কিন্তু 32 বিটের ইমেজ, তাই না? এই কারণে সে 32 বিটেও রেফার করতেছে। তাহলে আমি 16 বিট দিয়ে কাজ করতে পারেন, এভাবে 32 বিট দিয়ে কাজ করতে পারেন, তবে 8 বিট দিয়ে কাজ করা ভালো যদি না বেশি পাওয়ারফুল ইমেজ হয়। তাহলে আমরা এখান থেকে কি করলাম, কালার মোড চেঞ্জ করা শিখলাম, এখান থেকে আমরা হচ্ছে ইমেজ চেঞ্জ করা শিখলাম, তাই না? এবার দেখেন এখানে আমি আর্টবোর্ড, এখানে যে আর্টবোর্ড টুল আছে সেখানে আর্টবোর্ড টুল, এখানে আমরা কিন্তু এই ইমেজটাকে আর্টবোর্ড নিই, আপনারা লক্ষ্য করছেন কিনা? তো যদি না নেন তাহলে এটাকে হচ্ছে আপনি এইভাবে নর্মাল লেয়ারে যদি কনভার্ট করতে চান করতে পারেন। তাহলে এতটুকু, এখন আমি আবার যদি ফাইলে যাব, দিয়ে আবার নিয়ে যাব, দিয়ে এবার আর্টবোর্ড নিয়ে কাজ করবো, তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? একইভাবে এখানে আমরা নিব, মনে করেন 1000 বা 1000 নিলাম, নিয়ে একইভাবে এটা যদি আমরা প্রিন্টিং এর জন্য করব, প্রিন্টিং এর জন্য আমরা জানি যে আমাদের গ্রিড নিতে হয়, তাই না? গ্রিড নিতে হয়। তো গ্রিড নেওয়ার জন্য কি করব, এখানে আমরা হচ্ছে 0.125 করে উপরে ওই পুরো হচ্ছে ডান থেকে বামে আমার একটু 0.125 করে আমি ব্লিড আমি বসাবো। তার জন্য এখানে যদি ব্লিডের অপশন নাই ফটো ইলাস্ট্রেটরের মতো, তাহলে আমি এখানে কি করব, প্লাস দিব, দিয়ে 0.125 যোগ করলে কত হয়, 0.25, তাই না? 253, এটা দিয়ে দিলাম, সরি, এটাতে আমি অলরেডি দিয়ে ফেলছি। এটা আমি কেটে দিই, তারপর আমি আবার যাই ফাইলে, ওকে, এখানে এটাতে করি 0.25, এটার সাথে 0.25 যোগ করুন। ও সরি, এখানে প্লাস দিতে হবে না, প্লাস দিলাম, দিয়ে 0.25 ভাবে এখানে এটা নিচ্ছেন, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করবো, ইঞ্চি থেকে যাবো, দিয়ে এখান থেকে পয়েন্ট, এটা হচ্ছে কি, এখানে 0.25 যোগ করি, তাহলে কত আসে, এখানে যোগ দিই, ও সরি, এখানে আমি আর্টবোর্ডটাকে ক্লিক করবো, তারপর এখানে হচ্ছে ইঞ্চিতে যাই, যাওয়ার পর এখানে আমি তাহলে ইঞ্চিতে করে দিলাম, পরে ভিডিওর ব্যাপারটা পরে দেখবো, যখন সমস্যা। আর্টবোর্ডটা ক্লিক করে দিলাম, তারপর এখানে প্রিন্টিং এর জন্য যেহেতু করবো, এখানে 300 পিপিআই পিক্সেল রেজুলেশন দিব। তাহলে কালার মোড এখানে কি হবে, কালার মোড এখানে চেঞ্জ করার সুযোগ নেই, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ না করে ওইখান থেকে চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড কালার চাই আমি হোয়াইট দিতে, হোয়াইট দিব, এভাবে অ্যাসপেক্ট রেশিও এটাই থাকবে। দিয়ে রাখলাম ওয়ার্কিং এতে, ক্রিয়েট, ঠিক আছে? দেখেন আমার কিন্তু আর্টবোর্ড শো করতেছে, এখানে কিন্তু আর্টবোর্ড শো করতেছে না, লেখা নেই যে আর্টবোর্ড। কারণ কি, এখানে আমরা যখন ডকুমেন্টটা নিয়েছিলাম, আর্টবোর্ডটা নিয়েছিলাম, তখন কিন্তু এখানে আমরা আর্টবোর্ডে ক্লিক করিনি, এখানে আর্টবোর্ড অবস্থায় নেই।
এখানে কিন্তু সে আর্টবোর্ড অবস্থায় আছে। তো এখন আমরা একাধিক আর্টবোর্ড কিভাবে নিতে পারি? এখানে হচ্ছে এই মুভ টুলের রাইট বাটন ক্লিক করে দেখবেন আর্টবোর্ড টুল আছে। আর্টবোর্ড টুল যখন ক্লিক করবেন, আমি একটু ইয়ে করে নিই, ক্লিক করা অবস্থায় আমি এখানে দেখলাম, দেখেন আমার উপরে নিচে চারপাশে প্লাস বাটন দেখাচ্ছে। এই প্লাস বাটনে ক্লিক করলে ডান পাশে আমাকে একটা ইয়ে দিবে, তাই না? ডান পাশে একটা আর্টবোর্ড নেওয়ার অপশন দিচ্ছে। আবার আমাকে আর্টবোর্ড করুন এভাবে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলাম, এই যে আর্টবোর্ডে ক্লিক করলাম, দেখেন যে আর্টবোর্ডটাতে আমি সিলেক্ট থাকবে সেই আর্টবোর্ডটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি আর্টবোর্ড টুল নেই, দেখেন আর্টবোর্ড টুল নিলাম, এখানে উপরে প্লাস নিচে প্লাস, বামে প্লাস। আপনি কোন দিকে নিতে চান? আমি উপরে নিতে চাই, তাহলে উপরে দিলাম। আর আপনি চাচ্ছেন যে একই ধরনের আর্টবোর্ড নেবেন, এই আর্টবোর্ড সাইজটা কম বা বেশি নেবেন, তো এখান থেকে আপনি আর্টবোর্ডের সাইজটা কিন্তু কমা বাড়িয়ে নিতে পারেন। এখানে উইথ আছে আর্টবোর্ডের, উইথ মনে করেন আমি 500 দিলাম, এখানে হাইট দিলাম মনে করেন 1000, তাই না? এখানে 500 বেশি ছোট দেওয়া হয়ে গেছে, 5000 দিলাম মনে করেন, তাহলে এটা হচ্ছে আমার আর্টবোর্ড হয়ে গেল। তো এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, এইভাবে ধরে ধরে এদের নিজে ধরে ধরে কাস্টমাইজ করতে পারবেন। কন্ট্রোল জেড দিই, যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কন্ট্রোল জেড দিবেন। আর একাধিক যদি আনডু করতে চান কন্ট্রোল অলওয়েজ জেড দিবেন, তাহলে একাধিক আনডু হবে। তাহলে আর্টবোর্ডের কাজ এতটুকু শেষ, তাই না? তাহলে এখান থেকে আপনি একাধিক আর্টবোর্ডও নিতে পারেন। এই দেখেন আর্টবোর্ডে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন কিন্তু আপনার এই ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, তাই না? তাহলে এইভাবে আপনি আর্টবোর্ডও নিতে পারেন। ফটোশপে ওইভাবে আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন পড়ে না, যদি আমরা ডিজাইনের কাজ করি। ফটোশপ মেইনলি ইমেজ এডিটিং এর কাজ করা হয়। তো এতটুকু আমরা বুঝে গেছি। এবং এখান থেকে দেখেন এখানে আমরা যে ভিউ ভিউ অপশন আছে, এখানে কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ করতে পারবেন। এবং এখানে ক্লিক থাকা অবস্থায় ডকুমেন্ট সাইজ দেখতে পাবেন, এই ডকুমেন্টের সাইজ কত সাইজ দেখেন। এখানে দেখেন 367 মেগাপিক্সেলের সাইজ। এবং ডকুমেন্ট প্রোফাইল দেখবেন কালার, কি কালার ব্যবহার করছেন আপনার, কালার এটা দেখাচ্ছে sRGB। একইভাবে যদি এখানে আপনি ডকুমেন্ট ডাইমেনশন দেখেন, এটা পিক্সেল দেখেন 1300 কত 13,834 পিক্সেল বাই 9,287 পিক্সেল এটা দেখাচ্ছে। তাহলে এটা এখান থেকে দেখি এই ইমেজটার পিক্সেল কত দেখেন, এটা পিক্সেল দেখেন 4,000 বাই 3,200। এবং এটার ইমেজটা দেখেন 72 পিক্সেল রেজলিউশন দেখাচ্ছে। এবং আপনি দেখবেন টাইমিং টাইমিং কিন্তু ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আপনার হচ্ছে এখান থেকে আপনি প্রোফাইল দেখতে পাবেন, কোন প্রোফাইল আছে, ডকুমেন্ট সাইজ দেখতেছেন 73 মেগাপিক্সেল সাইজ, এটা ডকুমেন্টের সাইজ 73 মেগাপিক্সেল। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে আমরা যখন এডিটে যাব, এডিট থেকে আমরা প্রিফারেন্সে যেতে পারবো। প্রিফারেন্স বিষয়টা আপনারা জানছেন এখান থেকে, অথবা কন্ট্রোল কে দিলে আপনি প্রিফারেন্সে সরাসরি ঢুকে যেতে পারবেন। প্রিফারেন্সে যাওয়ার পর আপনি জেনারেলটা এইভাবেই রেখে দিবেন। তারপর ইন্টারফেসটা দেখেন, আপনি এখান থেকে চাইলে ইন্টারফেসটা ব্ল্যাক করে দিতে পারেন, অথবা গ্রে করে দিতে পারেন, অথবা তার থেকে একটু লাইট গ্রে হোয়াইট দিতে পারেন। তো আমার মনে হয় এটাই আমাদের জন্য পারফেক্ট। তবু আপনার যদি মনে হয় আপনি চেঞ্জ করে নিতে পারেন, সেটা করতে পারেন। আর্টবোর্ডটা যদি আপনি আর্টবোর্ড যে আপনার নর্মাল আছে সেই আর্টবোর্ডের মানে কালারটা কেমন দিতে চান, আর্টবোর্ডের কালার যদি এখানে আর্টবোর্ড নাই, এখানে দেখতে পাচ্ছেন না আর্টবোর্ডের কালার আপনি চেঞ্জ করতে পারেন। ডিফল্ট দিলাম, ফুল স্ক্রিন ব্ল্যাক দিচ্ছেন, এটা ব্ল্যাক ব্ল্যাক দেওয়া আছে, এটা দিতে পারেন। ফুল স্ক্রিন নিউজ কেমন হবে, সব ডিফল্ট দেওয়া আছে। এবার আসলে ওয়ার্ক স্পেসের ব্যাপারটা এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, টুলবারে হাত দেওয়ার প্রয়োজন নেই, ফাইল হ্যান্ডলিং এর ব্যাপারটা হাত দেওয়ার প্রয়োজন মনে হয় না আছে। এভাবে পারফরমেন্সে যাবেন, এখানে পারফরমেন্স এগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে অ্যাভেলেবেল র্যাম এর পরিমাণ, আপনার পিসিতে কতটুকু র্যাম আছে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে দেখাচ্ছে যে 11 জিবি, সরি 11,000 MB র্যাম আছে। ঠিক আছে, এবং এখানকার গ্রাফিক্স কার্ড দেখাচ্ছে দেখেন, ইন্টেল আর গ্রাফিক্স কার্ড 730, এখানে এই এই প্রসেসরটাতে গ্রাফিক্স কার্ড আছে। এবং আপনি যদি চান এই র্যামটা এভাবে বাড়াই দিয়ে আপনি পৌঁছান এর 11,000 যে র্যাম আছে, এখানে আপনি কতটুকু র্যাম ব্যবহার করতে চান আপনার ফটোশপ রান করা অবস্থায়, মানে বাড়াই দিতে পারেন। হাই পারফরমেন্স লাগে যদি কমাই দিতে চান এটা দিতে পারেন।
এবার আসলে আমার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড রুলার, সরি গাইড, গ্রিড এন্ড স্লাইস। আমরা গাইডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, গাইড গাইডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারি। একইভাবে স্মার্ট গাইড এর কালার চেঞ্জ করতে পারি। স্মার্ট গাইডের কালার এমন সেমনি থাকবে, যদি আপনি আর একটু এভাবে করতে চান করতে পারেন। গ্রিডের কালার চেঞ্জ করতে পারবেন, গ্রিডের কালার মনে করেন আমি এটা দিলাম, গ্রিডের কালার চেঞ্জ হয়ে যাবে। এইভাবে সবকিছু কালার চেঞ্জ করতে পারবেন এই গাইড প্রিন্টিং স্লাইসের জায়গায়। আর টাইপ তো সবসময় পয়েন্ট অবস্থা থাকে। আর জেনারেলি গেলে একটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন এই যে অটো শো দা হোম স্ক্রিন, আমি একটা বিষয় লক্ষ্য করছি যখন আমি ফটোশপ ওপেন করেছি তখন কিন্তু আমাকে হোম স্ক্রিন দেখাচ্ছিল। আমি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু হোম স্ক্রিনটা দেখাবে, তাই না? আমি ফাইলে যাই, হ্যাঁ, এখন আমি যদি এটা কেটে দিই, কেটে দিলাম, কেটে দিলে না সব চলে যাবে। আচ্ছা যাক, আমি আবার ইয়ে করি, আমি আবার ফটোশপটা ওপেন করি, দেখেন এখন আমার কিন্তু হোম স্ক্রিনটা দেখাবে। এখন সরাসরি আমাকে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে এসেছে, আমি কিন্তু হোম স্ক্রিন দেখাই না। তাহলে এই হোম স্ক্রিন নেওয়ার জন্য কি করতে হবে, আমার জন্য এডিটে যাব, গিয়ে এডিটে গিয়ে এই প্রিফারেন্সে যাব, অথবা কন্ট্রোল কে দিলে আমি সরাসরি চলে যাবেন। জেনারেলি কি এখানে দেখবেন হোম স্ক্রিনে ক্লিক করে দেন, তাহলে আমার হোম স্ক্রিন শো করবে। ঠিক আছে, এবার দেখেন ইউজ লেগেসি নিউ ডকুমেন্ট ইন্টারফেস, এটা দেখাবো কিনা। আমি এটাতে ক্লিক করে দিই, দেখেন ক্লিক করে ওকে করলাম, দেখেন আমি নিউ স্ক্রিন নেই, নিউ ফাইল নেই, দেখেন আমাকে কিন্তু এইভাবে একটা ফাইল দেখাচ্ছে। এর আগে কিন্তু আমার যে ফাইলের ইয়েটা ছিল এটা কিন্তু অন্যরকম ছিল, তাই না? তো আপনার হচ্ছে প্রিসেট গুলো বড় বড় অবস্থায় দেখাচ্ছিল। এখানে প্রিসেট আছে, এই দেখেন এখানে প্রিসেট আছে, কিন্তু সেটা ব্রড আকারে ছিল। তো আপনি এটাকে যদি চেক মার্ক তুলে দেন, যেভাবে সুবিধা সেভাবে আপনি করতে পারেন। এখন আমি জেনারেলে গেলাম, তারপর এটা তুলে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে স্কিপ ট্রান্সফর্ম হোয়েন প্লেসিং। বসে আমরা যে ট্রান্সফর্মটা যে ব্যবহার করি, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যখন আমি যখন একটা ইমেজ প্লেস করবো, ওকে প্লেস করবো, ঠিক আছে, প্লেস, ও সরি, আগে আমার একটা ইয়েতে ঢুকতে হবে। ঢুকলাম, এটা কিন্তু আমি একটা ইমেজ প্লেস করবো, আমরা এই ইমেজটা প্লেস করবো, প্লেস করলাম। এখানে দেখেন একটা স্পিয়ার দেখাচ্ছে চারপাশে একটা, এই ইমেজটার চারপাশে হচ্ছে আমার ট্রান্সফর্ম আইকন দেখাচ্ছে, তাই না? তো এই ট্রান্সফর্ম আপনি যদি এটা দেখাতে চান তাহলে ওখানে ক্লিক না করলে চলবে, যদি দেখাতে না চান প্লেস করা অবস্থায়, এটা এইভাবে দেখেন। আমরা নর্মালি কি করি, কোনো কিছু টানা টানাটানি করার জন্য কি করি, শিপ ধরে করি না? এখানে শিপ ধরার প্রয়োজন পড়তেছে না, তাই না? তো হচ্ছে এটাকে আমি কি করি, চেঞ্জ করার জন্য কি করবো, তাহলে এখানে এডিটে যাব, প্রিফারেন্সে যাব, দিয়ে জেনারেলে যাব, দিয়ে এটা যদি স্কিপ করে দিই, স্কিপ করার পর কি আসে এটাকে লক করেন, আমি ফাইলে যাবো, গিয়ে আবার আমি ডেট করবো। তাহলে কিন্তু আমার ওই ট্রান্সফর্ম যে চারপাশে যে বক্স গুলো সেটা দেখাচ্ছিল না, দেখাচ্ছিল, এখন সেটা আর দেখাবে না, এখন কিন্তু আর দেখাচ্ছে না, স্কিপ হয়ে গেছে, সরাসরি বসে গেছে, তাই না? তো আমার মনে হয় এটা বা স্কিপ করাটা ঠিক হবে না। আমাদের অনেক সময় ইমেজ একটু বড় করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের ওই যে যেটা ডিফল্ট ছিল সেটা করাই বেটার, ডিফল্টই থাকলো। এবার দেখেন ইউজ লিগেসি ফ্রি ট্রান্সফর্ম, তাই না? তো এখন দেখেন আমি যখন এটাকে ট্রান্সফর্ম করতেছি, এটা কিন্তু আমি কন্ট্রোল টি দিই, দিয়ে এটাকে আমি যদি এখন এইভাবে বড় করি, দেখেন এটা সরাসরি বড় হচ্ছে। কিন্তু আমরা জানি কোনো ইমেজকে আমরা যদি প্রপোর্শন বাড়াতে চাই বা প্রপোর্শন সমানভাবে বৃদ্ধি করতে চাই, তাহলে কি করে শিফট ধরে করতাম ইলাস্ট্রেটরে, তাই না? ইলাস্ট্রেটর শিফট ধরে করতাম, কিন্তু ফটোশপে আলাদা। তো আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে যদি সেম হয়, এই জন্য আমরা কি করবো, হচ্ছে কারণ এক জায়গায় শিফট ধরে ইমেজ বাড়ে, এক জায়গায় শিফট না ধরলে ইমেজের প্রপোর্শন ঠিক থাকে। এটা আমাদের মাথার জন্য, আমাদের ব্রেইনের জন্য একটু কষ্টসাধ্য বিষয়, কারণ আমরা যদি দুইটারই কাজ একই রকম করে নিই তাহলে আমাদের জন্যই বেটার। তাহলে আমি কি করবো, না জেনারেলে যাবো একইভাবে, দিয়ে এখানে ট্রান্সফার করে দিলাম, ওকে দিলাম। এখন এখন আমি যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে ঢুকি, ঢুকার পরে এই জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করে দেখেন,
এখন কিন্তু আমি কোনো শিট ধরিনি, মানে ফ্রি হাতে করতেছি, দেখেন আমার ইমেজটা কিন্তু ডিস্টর্ব হয়ে যাচ্ছে, তাই না? কন্ট্রোল জেড দিই, দেওয়ার পর আমি কিভাবে শিট ধরে করবো। তাহলে এই জায়গাটা যদি আপনি চিক মার্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি একইভাবে ইলাস্ট্রেটরের শিট ধরে আপনি প্রপোর্শন ঠিক রাখতে পারতেছেন, ফটোশপেও ঠিক রাখতে পারছেন। এই এডিটটা এই এই এডিট এই হচ্ছে অপশনটা আপনি চেক মার্ক করবেন। বুঝছি না এতটুকু, আশা করি এতটুকু আমরা বুঝছি। আজকের ক্লাসে এতটুকুই। আর এখান থেকে আমরা কালার মোড চেঞ্জ করলাম, আমরা হচ্ছে এখানে রেজুলেশন চেঞ্জ করলাম, এখান থেকে আমরা ইউনিট চেঞ্জ করলাম, এখানে আমরা ওয়ার্ক স্পেস নতুন করে তৈরি করলাম, টুল বার তৈরি করলাম, তাই না? আরেকটা বিষয় আছে, একটা বিষয় লক্ষ্য করে, আমরা উইন্ডোতে যাবো, ওয়ার্ক স্পেসে যাবো। এখানে দেখেন আমার এখানে কোনো কারণে আমি যে ওয়ার্ক স্পেসে আসছি এখন, কোনো কারণে এটা বের হয়ে যেতে পারে, হয় না? অনেক সময় একটু হাতে ক্লিক লাগে বা একটু ইয়ে হয়ে গেলো, বের হয়ে গেল, বা আমার কাজে ডিস্টার্ব করতেছে। এই বিষয়গুলো যেন বের না হয়, একটু ইয়ে অবস্থায় থাকে, লক অবস্থা থাকে। এই লক অবস্থার জন্য কি করতে হবে? ওয়ার্ক স্পেসে যাবো, এখানে লক ওয়ার্ক স্পেস করে দেবো। তাহলে কিন্তু আমি চাইলে এগুলো এখন বাইর করতে পারবো না, বের হয়ে যাবে না, বা আমার কাজে ডিস্টার্ব করবে না। ক্লিক করলে আমি আমার যত যে কাজটুকু করার দরকার সেটা করলেন, আবার ডাবল ক্লিক করলে চলে গেল। এবার আমরা কাজটা করতে পারি। আশা করি বুঝছি। আজকে ক্লাস এতটুকুই। সবাই আপনি এইভাবে ইমেজ নিয়ে প্র্যাকটিস করবেন, যেভাবে যেভাবে দেখাইছি আপনারা। ইমেজ একটা বিষয় লক্ষ্য করে বলে দিই, সেটা হচ্ছে আপনি ইমেজ নেওয়ার জন্য কি করবেন, হচ্ছে আপনি আনস্প্লাশ আছে, আনস্প্লাশ ইউজ করতে পারেন। আনস্প্লাশ এখানে হাই রেজলিউশন অনেক ইমেজ পাওয়া যায়। এখান থেকে আপনি আনস্প্লাশ যে এখানে আছে, এখানে ক্লিক করে মানে যে ইমেজ আপনার প্রয়োজন সেই ইমেজটা এখানে সার্চ দেবেন। মনে করেন আমি এখানে একটা ক্যাটের ইমেজ সার্চ দিব, ক্যাট, ক্যাট লিখে সার্চ দিলাম। ক্যাট রিলেটেড অনেক হাই রেজলিউশনের ইমেজ পাবেন আপনি, যেগুলো ফটোশপে কিন্তু অনেক হাই রেজলিউশনের ইমেজ নিয়ে কাজ করা হয়। তখন এখান থেকে কিন্তু হাই রেজলিউশনের ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোড অপশন আছে। আচ্ছা, আনস্প্লাশ, আনস্প্লাশ আগে ফ্রি ছিল, এখন প্রিমিয়াম করে দিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। আর যেটা ফ্রি, এখানে এখানে লাইসেন্সে যাবেন, যেটা ফ্রি সেগুলো নিবেন। হ্যাঁ, যেটা ফ্রি ফ্রিগুলো আমরা ব্যবহার করবো আমাদের নতুন কাজ শেখার জন্য। আর এই যে দেখেন ডাউনলোড ফ্রি, এখানে আপনি ডাউনলোড করে নিলেন, এটা আমার ডাউনলোড চলে আসবে। আসছে ডাউনলোড, ডাউনলোড হচ্ছে, দেখছেন? 3 MB ফাইল। অথবা আপনি পিক্সেলে যাবেন, পিক্সেলে যাবেন, পিক্সেলে যাবেন, এখান থেকে আপনি হচ্ছে পিক্সেল, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের হাই রেজলিউশনের ইমেজ, এখানে ফটোতে ক্লিক করে অবস্থায় এখানে দিবেন ক্যাট, বা এখানে ডগ লিখলেন, ডগ লিখে সার্চ দিলেন। এখানে আপনি ডগ লিখে সার্চ দিলেন, এখান থেকে যে যে ইমেজটা আপনার ভালো লাগছে বা আমার ইমেজটা ডাউনলোড করে নিবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে দেখুন অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে, এখান থেকে ডাউনলোড করে দেবেন। অথবা আপনি এখান থেকে যাইতে পারেন হচ্ছে ইয়ান্ডেক্স, ইয়ান্ডেক্স, ইয়ান্ডেক্স ইমেজ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এই দেখেন yandex.com, এই এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর এখানে আমরা yandex লিখবেন। অনেক হাই রেজলিউশনের ইমেজ পাওয়া যায়। মনে করেন এখানে আমি লিখলাম মানকি, লিখলাম মানকি, দেখেন কত মানকি নিবেন, এবং যে ইমেজটাতে আপনি ক্লিক করবেন এটা কিন্তু আপনি অনেক ভার্সন পাবেন। দেখেন এখানে কিন্তু 3টা ভার্সন আছে। তো আপনি সবসময় হাই রেজলিউশনের ভার্সনটা ব্যবহার করুন। এখানে যে ভার্সনটা ওপেন আছে সেটা কিন্তু 2560 বাই 1600, তাই না? কিন্তু এগুলো কিন্তু তার থেকে ছোট ভার্সন। তা এটা ভালো আছে, তো যেহেতু এটাতে আমি আজকে ওপেন করে দিলাম, ওপেন করা অবস্থায় আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ইমেজ, এখানে কপি ইমেজ করতে পারি, সেভ এস, সেভ এস করলাম। এই দেখেন সেভ এস করার পর আমি কোথায় এখানে সেভ করবো, সেভ করে নিতে পারি। আপনি এই 3টা সাইট ব্যবহার করতে পারেন ইমেজের কাজ করার জন্য, ডাউনলোড করার জন্য। আপনি যে ইমেজ নিয়ে কাজ করতে চান সেই ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারেন। আশা করি বুঝছি। থ্যাংক ইউ।